আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিএসটি ভর্তি পরীক্ষা যাদের পজিশন 1 থেকে 6000 এর মধ্যে ছিল তাদের সাবজেক্ট এবং ভার্সিটি চয়েস লিস্টটা কিরকম হওয়া উচিত সেগুলো নিয়ে। তো অ্যাকচুয়ালি একটা সেম ধরনের সাবজেক্ট চয়েস সবার জন্য প্রযোজ্য হবে না, কারণ কারো কারো ইচ্ছা আছে হচ্ছে তোমার বায়োলজি কেমিস্ট্রি রিলেটেড লাইনে যাওয়ার, কারো কারো ইচ্ছা আছে তোমার ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার। তো দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি হবে। তো আমি আলাদা ক্যাটাগরি যদি ব্যাখ্যা করি, সর্বপ্রথম হচ্ছে ধরো ক্যাটাগরি 1 ইঞ্জিনিয়ারিং দের নিয়ে আমি একটু কথাবার্তা বলবো যাদের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এ। প্রথম কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং দের ম্যাক্সিমামদের ইচ্ছা কি থাকে? সিএসসি। ম্যাক্সিমামদের ইচ্ছা থাকে সিএসসি। হ্যাঁ, এখন এই সিএসসির মধ্যে বাংলাদেশের মধ্যে তুমি যদি জিএসটির কথা বলো সবচেয়ে টপ ভার্সিটি কোনটা? চোখ বন্ধ করে বলে ফেলতে পারবা সাস্ট। এখন আমার হচ্ছে ছোটকালের বন্ধু বা আমার হচ্ছে এলাকার বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে সাস্ট সিএসসি থেকে পড়াশোনা করছে। ও 4th ইয়ার শুরু হওয়ার সময় জব পেয়ে গেছে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে, এবং সে স্টিল এখন এখানে জব করতেছে। ওর ইনকাম এখন 1 লাখের উপর, এবং হচ্ছে ও হয়তো বাইরে চলে যাবে। তো যে 4th ইয়ার থেকেই হচ্ছে এরকম ইনকাম করতেছে, তো বুঝতে পারতেছো তার ফিউচারটা কিরকম। এখন সবাই কি ওর মতো করতে পারতেছে? ব্যাপারটা আসলে তা না। কেউ কেউ হয়তো মানে ঝরে গেছে, সেরকম করতে পারে না। বাট একটু মেজরিটি যদি চিন্তা করো, সিএসসি থেকে খুব ভালো সংখ্যক স্টুডেন্টরা খুব ভালো জায়গায় কিন্তু আছে। আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি সিএসসি না হলেও আমি কিন্তু আসলে ভার্সিটি ফার্স্ট ইয়ারে প্রচুর প্রোগ্রামিং কন্টেস্ট করছিলাম। হ্যাঁ, আমি ট্রিপলি হলো প্রোগ্রামিং আমার পছন্দ ছিল, কারণ রোবোটিক্স অনেক কাজ করতাম, রোবোটিক্স কাজ করতে গেলে প্রোগ্রামিং লাগে। তো আমি সিএসসি বিভিন্ন কম্পিটিশন যাইতাম, ঢাকা ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টে আমার ভালো ভালো ফ্রেন্ডরা ছিল, তো ওদের সাথে হচ্ছে কোডিং করতাম। তো বিভিন্ন কম্পিটিশনে দেখতাম যে ডিউর সাথে সাস্টের হাড্ডাহাড্ডি লড়াই থাকতো। ডিউ, সাস্ট আর বুয়েট, এই তিনটার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই থাকতো অলওয়েজ বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে। তো সাসদের হারানো কিন্তু বেশ টাফ ছিল। ঠিক আছে, সাস সিএসসি ডিপার্টমেন্ট খুবই খুবই শক্তিশালী একটা ডিপার্টমেন্ট। কিন্তু এখান থেকে তোমার হচ্ছে অনেক ধরনের কন্টেস্ট আয়োজন করা হয়। হ্যাঁ, তারপর স্যাররাও খুবই স্ট্রং। ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের আইসিপিসি বা সব বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কন্টেস্টে তোমাকে সুযোগ করে দিবে। ঠিক আছে, আর জবের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের রেফারেন্স পাওয়া যাবে। কিরকম রেফারেন্স বলতে বোঝাচ্ছি যে তোমার আগে সেরকম কোয়ালিটি, তোমার যে কোয়ালিটি আছে এটা ধরো বিভিন্ন স্যারদেরকে প্রমাণ করতে হবে যে স্যার আমি এই কাজগুলো পারি, এই প্রজেক্টে আমি পারি, আমি এই জায়গায় দক্ষ। হ্যাঁ, এই জায়গায় বুয়েটের অমুক ছেলের সাথে তুমি বেশি দক্ষ, এটা যদি প্রমাণ করতে পারো তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় তুমি হচ্ছে পাশ করার আগেই জব পেয়ে যাবা। তো এই হলো ঘটনা। আর যদি তুমি হচ্ছে ধরো আমি সার্চ সিএসসি ভর্তি সারে অস্থির, তো ওইখানে গিয়ে ধরো তুমি ঠিকভাবে হচ্ছে কোডিং করলা না, তারপর হচ্ছে পড়াশোনাও করলা না। এখন দেখো পড়াশোনা, সিএসসি পড়াশোনার দরকার হচ্ছে মূলত নিজের স্কিল ডেভেলপ করার জন্য, সিজির জন্য না। সিজি খুব একটা ম্যাটার করে না সিএসসির ক্ষেত্রে, বাট নিজের স্কিল ডেভেলপের জন্য তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকলে, সারাদিন খালি কোডিং শিখলেও কিন্তু হবে না। তো এগুলো হলো কথাবার্তা। সো সাস সিএসসি চোখ বন্ধ করে তো হচ্ছে 1 নম্বরে থাকবে। সাস সিএসসি চোখ বন্ধ করে হচ্ছে কিসে থাকবে? 1 নম্বরে থাকবে। এখন সাস্ট সিএসসির পরেই যদি তুমি বলো যে মানে ওদের সাথে টেক্কা দেওয়ার মতো সাস্টেই বা হচ্ছে ডিউ বুয়েট বাদে আর কারা আছে? সাস্টেই আছে, সেটা হচ্ছে সাস সফটওয়্যার। আরেকটা কথা বলি, আমার কলেজ ফ্রেন্ড নাম হচ্ছে ইভন, ও হচ্ছে সাস সফটওয়্যার থেকে পড়ে আসছে। আর ওইখানে যে ছিল সিএসসি হচ্ছে নাম তানভীর, তো নাম বলেই দিলাম। তো সাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে এসডব্লিউই বলে আর কি এটাকে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি একটা এসডব্লিউই আছে, ওটা সফটওয়্যার না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি আলাদা নামই আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর সাস্টে হচ্ছে সাস্ট, হ্যাঁ হচ্ছে গিয়ে তোমার এসডব্লিউই। ঠিক আছে, তো এই যে সফটওয়্যার এসডব্লিউই, এস এ হচ্ছে সফট, ডব্লিউ তে হচ্ছে ওয়্যার, তারপর ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই এদেরও হচ্ছে ডিমান্ড হাই, হাই মানে হাই। হ্যাঁ, তো সাস সিএসসি আমার ওই ফ্রেন্ডটা যেমন হচ্ছে 4th ইয়ার থাকতে জব পেয়ে গেছে। আর আমার এই ফ্রেন্ড ইভন, ও ও হচ্ছে 4th ইয়ার থেকে বিভিন্ন প্রজেক্ট করছে, ওগুলোর জন্য সে ভালো টাকা পাইছে। এবং এখন ও মানে পাশ করার পর ও যে মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করছে, ও হচ্ছে এখন 3 লাখ টাকা করে বেতন পায়। এখন ধরো তোর ভাইয়া কি লোভ দেখাচ্ছে? আসলে ভাইয়া একটু রিয়েলিটি বলতেছি, তুমি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখো, দেখবা তারা আসলে খুব ভালো পজিশনে আছে। ঠিক আছে, সো আমি তোমাদের রিকমেন্ড করবো যদি তোমাদের যদি তোমাদের সিএসসি ইচ্ছা থেকে থাকে বা কম্পিউটার লাইনে যাওয়ার ইচ্ছা থেকে থাকে, তাহলে চোখ বন্ধ করে তোমরা কি সাসকে চুজ করতে পারো। এখন তোমার বাসা ধরা যাক হচ্ছে টাঙ্গাইলের। হ্যাঁ, এখন তুমি বলো ভাইয়া আমি টাঙ্গাইলের, আমি তো হচ্ছে এমবিএসটিতে হবো বাসার কাছে। তো ধরা যাক তোমার পজিশন 1000 এর মধ্যে, 2000 এর মধ্যে। তুমি যদি সার্চটা মিস করো এটা তোমার লস। হ্যাঁ, আমি এমবিএসটি থেকে বলতেছি না যে খারাপ, বলতেছি যে তোমার কাছে যদি বেটার অপরচুনিটি থাকে তুমি কেন যাবা না? কেন তুমি তোমার বাসার পাশের জন্য বসে থাকবা? বাসার পাশের জন্য বসে থাকবে কারা? হচ্ছে ধরো হচ্ছে যারা একটু পিছনের দিকে আছে, বা বা বলবো যে তোমার মানে মানে এরকম খুব ভালো একটা জায়গায় যাওয়ার সুযোগ থাকলে কি কেউ বাসার কাছের জন্য বসে থাকে? থাকে না।
সো আমি তোমাদের বলবো যদি এরকম পজিশন থেকে থাকে অবশ্যই এই দুইটা চুজ করে ফেলবা। এইবার আসি সাস থেকে বিদায় নিলাম, হ্যাঁ মানে ইঞ্জিনিয়ার কম্পিউটার লাইন থেকে বিদায় নিলাম। এবার নেক্সট কারা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হচ্ছে অবশ্যই খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি তুমি যদি বলো সাস্টের পরেই কোন ভার্সিটি থেকে সবচেয়ে বেশি দাম দেওয়া হয়, খুলনা ইউনিভার্সিটি। জগন্নাথের চেয়ে বেশি দাম দেওয়া হয় খুলনা ইউনিভার্সিটিকে। খুলনা ইউনিভার্সিটি সিএসসি কিন্তু খুবই রিনাউন্ড, খুবই রিনাউন্ড, হ্যাঁ। তো এটা সিটও কিন্তু তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়, সিএসসি এবং সফটওয়্যার মতো ফিল আপ হয়ে যায়। সো তোমরা এটা 3 নম্বরে রাখতে পারো যাদের সিএসসি ইচ্ছা আছে। আবার কিছু পোলাপান আছে ইঞ্জিনিয়ারিং ইচ্ছা আছে কিন্তু সিএসসি যাবে না, তাদের নিয়েও আমি আলোচনা করবো। এখন কাদের নিয়ে আলোচনা করতেছি, ওভারঅল সব ইঞ্জিনিয়ারিং ইচ্ছাদের নিয়ে। এবার 4 নাম্বারটা হচ্ছে সাস ট্রিপলি। সাস ট্রিপলি ওদের সাথে হচ্ছে আমাদের একটা কম্পিটিশন ছিল। আমি আমার এক্সপিরিয়েন্স বলি 2018 সালে আমরা হচ্ছে বুয়েটে হচ্ছে একটা কম্পিটিশনে গেছিলাম, নাম হচ্ছে লাইন ফলোয়িং রোবট। এই কম্পিটিশন নাম হচ্ছে লাইন ফলোয়িং রোবট। এটা বুয়েটে প্রতি বছর হয় ট্রিপলি ডেতে। ওইবার হচ্ছে আমরা রানার্স আপ হয়েছিলাম। তো এবার ফার্স্ট হয়েছিল কিন্তু সাস্ট। এই সাস্ট ট্রিপলির টিমের কাছে আমরা হেরে গেছি। শুধু তা না, আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজেও একটা হচ্ছে এলএফআর রোবট কম্পিটিশন হয়েছিল, সেখানেও হেরে গেছিলাম। তো এই সাস্ট এই ট্রিপলি টিমের কাছে আসলে আমরা কয়েকবারে হারছি। তো মানে খুবই শক্তিশালী একটা টিম বলতে পারো। তারা হচ্ছে রোবোটিক্সের কাজগুলোতে অনেক বেশি শক্তিশালী, হ্যাঁ। তো তো হচ্ছে এই হলো ঘটনা। তো সাস ট্রিপলি নিয়ে আলাদাভাবে ব্যাখ্যা কিছু করলাম না। তারা হচ্ছে কাজের দিক দিয়ে খুবই পারদর্শী, একাডেমিক দিক দিয়েও তারা পারদর্শী, এবং তারা কিন্তু ট্রিপলি সেক্টরটাতে খুব ভালোভাবে কিন্তু তারা শক্ত অবস্থানে আছে। ডিউ ট্রিপলি যেমন এখন শক্ত একটা অবস্থানে আছে কুয়েটের পাশাপাশি, ঠিক সেভাবে কিন্তু সাসটু কিন্তু রয়েছে। সো এটাকে তোমরা 4 নম্বরে দিয়ে রাখতে পারো। এবার আসে জেএনইউ সিএসসি। খেয়াল করে দেখো, জগন্নাথের সিএসসি চাইতে সাস কিন্তু অনেক আগে বা খুলনার কিন্তু ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ। এরপরে জগন্নাথ হচ্ছে মানুষ রাখে, বা আমিও রাখছি। ঢাকার একটা ফ্যাসিলিটিস যেটা বলো না কেন, টিউশনি বা এই সুবিধাগুলো আছে। সো জগন্নাথকে তোমরা 5 নম্বরে রাখতে পারো। অনেকে হচ্ছে একটু যারা ঘর কোনো তারা ফার্স্টে অনেকে জগন্নাথ সিএসসি কে দিয়ে দিবে না, তোমরা সাসসি কে অবশ্যই ফার্স্টে দিবা যদি এরকম পজিশন থাকে 1500 মধ্যে যদি তুমি থেকে থাকো। এবার আসো ট্রিপলি আর কার ভালো আছে, তুমি বলো ভাই আপনার মতো হতে চাই, আপনি যেরকম ট্রিপলিতে পড়াশোনা করছেন আপনার মতো হতে চাই, হ্যাঁ। তো ভাই এই যে ট্রিপলি, দেখো আইইউ ট্রিপলি। তো ট্রিপলি তোমার কোন কোন জায়গায় বললাম, সাস্টে বললাম। এখন ধরো তোমার সাস্টে তোমার আসলো না সামহাও, তুমি বলবো ভাই কি কর না করেন আসবো তো, এটা 3600 যদি আসে 3300 আসবে না ভাই, এগুলো আপ ডাউন করবে তো, একটু আপ ডাউন করবে, যেগুলো কাছাকাছি তোমার। এটা তো বিগত বছর, এই যে পাশের পজিশন লেখা এগুলো বিগত বছরের লাস্ট মেরিট, ঠিক আছে, মানে বিগত বছর 3300 পর্যন্ত গেছে। তো আমি তোমাদেরকে বলবো যে খুলনা ইউনিভার্সিটি সিএসসি সাস্টের ট্রিপলিটাকেই হচ্ছে আগে রেখো। ও আচ্ছা, আমি ট্রিপলির সাথে সিএসসি তুলনা করতেছি কেন, ট্রিপলির সাথে ট্রিপলি তুলনা করবো, ঠিক আছে। সাস ট্রিপলিটাকে তোমরা আগে রাখবা। এরপরে যদি সাস ট্রিপলি যদি না আসে দেন ইসলামিক ইউনিভার্সিটি ট্রিপলি। সো আমি যে সিরিয়ালটা দিচ্ছি এটা ফলো করবো, এটা সবাই ফলো করে, যারা একটু মোটামুটি খোঁজখবর নিছে তারা কিন্তু এই সিরিয়ালই ফলো করবে, ঠিক আছে। তো 6 নম্বরে তোমরা রাখবা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি ট্রিপলি। 7 নম্বরে সাস্ট আইপি, খুবই রিনাউন্ড। সাস্ট আইপি থেকে হচ্ছে পাশ হয়ে আছে আমার পরিচিত এলাকারই বড় ভাই আছে, হ্যাঁ, উনি ভালো জায়গায় এখন জব করতেছে বাংলাদেশেই, এটাকে 7 নম্বর রাখতে পারি। সাস সিভিল বেশ ভালো। 8 নম্বর ইসলামিক ইউনিভার্সিটি অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দেখো বাংলাদেশে অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু খুব বেশি জায়গায় নাই। ঢাকা ইউনিভার্সিটিটা হচ্ছে খুবই রিনাউন্ড, হ্যাঁ। বুয়েটের হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে থাকে, বাট অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই নামে ডিউর পরে আছে গিয়ে তোমার ইসলামিক ইউনিভার্সিটি। ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু বেশ ভালো, অনেকে হচ্ছে নাম শুনে বুঝে না ভার্সিটি কিরকম, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি খুলনা ইউনিভার্সিটির কাছাকাছি বাট হচ্ছে মানে বেশ ভালো একটা যদি ভার্সিটির নাম বলো, আমি অবশ্যই ইসলামিক ইউনিভার্সিটির নাম রাখবো, ঠিক আছে। ইসলামিক ইউনিভার্সিটি অ্যাপ্লাইড কেমিস্ট্রি কিন্তু খুবই ভালো একটা ডিপার্টমেন্ট। এরপর হচ্ছে সাস্ট মেকানিক্যাল নিয়ে হচ্ছে যদি একটু ছোট্ট করে বলি, তারা কিন্তু বিভিন্ন ধরনের অটোমোবাইল, তারপর হচ্ছে গাড়ি, অটোনোমাস গাড়ি, হ্যাঁ, এগুলো কিন্তু অলরেডি অনেক বানাইছে। তাদের ল্যাব ফ্যাসিলিটিস খুবই ভালো, মানে সাস্টের ল্যাবের দিক দিয়ে সেরা, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটির কিন্তু কিছু ফ্লস আছে, যেমন আমাদের ট্রিপলিতেই আসলে ল্যাবের কিছু ঝামেলা আছে। ঝামেলা বলতে বোঝাচ্ছি যে মানে কিছু যন্ত্রপাতি একটু হচ্ছে দেখা যায় একটু ত্রুটিপূর্ণ, হ্যাঁ, বা আমি ল্যাব মিলতেছে না, হ্যাঁ। তো এরকম কিছু আছে। এখন আমি তো পাশ হয়ে গেছি, তো আমি এখন জুনিয়রদের কাছ থেকে খবর নিছি, এখন নাকি বেশ ভালো। তো আমরা যখন পড়ছিলাম সেই 2017 সালে ঘটনা বলতেছি, আমরা কিছুটা প্রবলেম ফেস করছিলাম। তো যাই হোক, ওটা কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না, হ্যাঁ। অ্যাকচুয়ালি ল্যাবে যদি তোমার ল্যাব যদি খুব খারাপ থেকে থাকে, সেটা কিন্তু বাংলাদেশের সরকারি জবে কোনো ইফেক্ট পড়ে না। কারণ হচ্ছে বাংলাদেশের সরকারি জব এগুলো চাই না। বাংলাদেশের সরকারি জব একটা পেতে গেলে ট্রিপলিটি তুমি যদি একটা ধরো, তুমি বিসিএস এর কথা বলো, বিসিএস এর ট্রিপলি কিন্তু আলাদা হচ্ছে সেক্টর আছে টেকনিক্যাল ক্যাডারে। তো ওইখানে তোমার কি করা লাগে, তোমাকে প্রিলি পরীক্ষা দেওয়া লাগে, রিটেন পরীক্ষা দেওয়া লাগে, তারপর তোমার ভাইবা দেওয়া লাগে। এখানে তুমি ভাইবাতে টিকা গেছো, তোমাকে জবে নিয়ে নিবে। এখানে তোমার কোনো ধরনের স্কিল চেক করবে না। তো আপনি খেয়াল করো, বাংলাদেশের সরকারি জব পাইতে গেলে কোনো এই ল্যাব জনিত কোনো ধরনের স্কিল পাওয়ার প্রয়োজন নাই।
ঠিক আছে। সো এই যে বাংলাদেশের সরকারি জব থাকলে যদি তোমার ইচ্ছা থাকে তো প্যারা নাই, তোমার ভার্সিটি ভালো হইলেই হয়েছে, সাবজেক্ট ভালো হইলেই হয়েছে, ল্যাব কি হয়েছে এত ঝামেলার নেওয়ার দরকার নাই। কিন্তু তোমার ইচ্ছা যদি থাকে যে হায়ার স্টাডিজ, আমি বাহিরে যাব, আমি পিএইচডি করব, আমি গবেষণা করব, হ্যাঁ, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই তোমার ল্যাবের দিকে ফোকাস করা উচিত। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে খুঁজতে হবে যে মানে কোন কোন ভার্সিটিতে ল্যাবে একটু ঝামেলা আছে সেগুলোকে জানা রাখতে হবে। আমি অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি যে ডিউটি আগে আমাদের একটু প্রবলেম ছিল, এখন আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো, এখন স্যাররা অনেক হচ্ছে গুরুত্ব দিয়েই কিন্তু ল্যাবটাকে বড় করতেছেন। তো এরকম হচ্ছে আমি যেহেতু ট্রিপল থেকে বলছি, আমি সত্যটা তোমাদেরকে অনেস্ট একটা রিভিউ তোমাদেরকে দিতে পারছি। অনুরূপভাবে তোমরা বিভিন্ন ভার্সিটি ভাইয়াদের সাথে পরিচিত হও, তোমরা হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট দাও যে অমুক ভার্সিটির অমুক ডিপার্টমেন্টে কেউ আছেন কিনা, ভাইয়া একটু 5 মিনিট একটু সময় দেন, দেন তার সাথে একটু মেসেঞ্জারে ফোনে কথা বলো, তার সাথে একটু আইডিয়া শেয়ার করো, ঠিক আছে, তার থেকে কিছু আইডিয়া নাও, এভাবে তোমরা হচ্ছে ব্রেইন স্টর্মিং করো। যাই হোক, খুব বেশি আমি বলবো না, আমি আমার নলেজ থেকে, আমার তো এগুলো প্রত্যেকটা নিয়ে আমার আইডিয়া আছে, কারণ এগুলো তো হচ্ছে এগুলো নিয়েই তো মানে আমার ফ্রেন্ড সার্কেল তো আসলে এই রিলেটেডই আর কি। তো যাই হোক, তো আমি তোমাদেরকে হচ্ছে সাস মেকানিক্যালকে আমি টপ 10 এর মধ্যে রাখবো, এই যে 10 নম্বরে হচ্ছে আমি রাখলাম। এখন খেয়াল করে দেখো আমাদের এই ভিডিওটা কাদের উদ্দেশ্যে, 1 থেকে 6,000 মধ্যে উদ্দেশ্যে। এখন যারা 6,000 বাহিরে আসো, যেমন হচ্ছে যাদের পজিশন 8-9,000, তারা কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না, এগুলো কোনোটাই তারা পাবে না। ঠিক আছে, সো এবার আমরা আসি এই জায়গাটাতে। দেখো ইসলামিক ইউনিভার্সিটি সিএসইউ কিন্তু বেশ ভালো, এটাকে আমি 11 নম্বরে রাখছি। তারপরে হচ্ছে 12 নম্বরে হচ্ছে গিয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু বাংলাদেশে বুয়েটে আছে, আর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি আছে, বুয়েটে কিন্তু আছে। সো তুমি যদি একটু ভালো মতো ভাবো, বাংলাদেশে বায়োমেডিক্যাল সেক্টরটা হচ্ছে খুব বেশি এখনো না উঠলেও এই বুয়েটের কারণে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো জব তৈরি হচ্ছে। ঠিক আছে, তো ইভেন যেহেতু সবকিছু রোবোটিক কেন্দ্রিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো তোমার মেডিকেলও কিন্তু প্রচুর ধরনের যন্ত্রপাতি ইউজ হচ্ছে, তারা কিন্তু আসলে বুয়েটরা বানাচ্ছে বা হচ্ছে তারা সহায়তা করতেছে। এবং ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু বুয়েটের পরে বলতে পারো বায়োমেডিক্যাল দিক দিয়ে, কারণ আর কোনো জায়গায় নাই সরকারি তোমার সায়েন্স টেকনোলজি বা এগুলোর ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে। সো তুমি যদি ফিল্ডের কথা চিন্তা করো, বাংলাদেশেও কিন্তু একটা ফাঁকা ফিল্ড রয়ে গেছে, মানে বাংলাদেশে বায়োমেডিক্যাল যদি আগায়, কোপ দিবে হচ্ছে বুয়েটার ইসলামিক ইউনিভার্সিটি। এবার এসে খুলনা ইউনিভার্সিটি ইসিই, দেখো ট্রিপলি এবং ইসি এর মধ্যে অনেক মিল আছে। ট্রিপলি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আর ইসিই মানে কি ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। দুইটার মধ্যে পার্থক্য কিছুটা আছে, বিভিন্ন জবের মধ্যে বলে দেয় যে ইসিই হইতে হবে, বিভিন্ন জবে বলে দেয় ইসি অবলিক ইই। আমি যতগুলা হচ্ছে, আমি যেহেতু ট্রিপলি লাইনের, আমি সামনে সার্কুলার করতে অবশ্যই আমি দেখবো, যেহেতু আমারও ক্যারিয়ার ওইদিকে যাইতে হবে, সারা জীবন তার পড়াবো না। তো ইসি হচ্ছে এবং অবলিক ইটিই অবলিক ট্রিপলি লেখা থাকে, আমি যত সার্কুলার দেখছি ট্রিপলি ইসি ইটি লেখা থাকে। সো এটাকে তুমি ট্রিপলি ইকুইভ্যালেন্ট ধরতে পারো, যদিও সিলেবাসের মধ্যে অনেক কিছুটা অনেক না কিছুটা তফাৎ রয়েছে, বাট তারপরও জব ফিল্ডের ক্ষেত্রে ইসি এবং ট্রিপলি কিন্তু একই কথা। তবে আমি বলবো ট্রিপলি জব ফিল্ড একটু বেশি, ইসির চাইতে ট্রিপলি জব ফিল্ড একটু বেশি। যাই হোক, এর জন্য আমি এটাকে 13 নম্বরে রাখলাম, ও বাকি ট্রিপল এগুলোকে আগে রাখছি। ইসলামিক ইউনিভার্সিটি আইসিটি, দেখো আইসিটি থেকে অনেক জায়গায় যাওয়া যায়, এটা হলো একটা মূল সুবিধা, বিশেষ করে সরকারি অনেক চাকরি আছে আইসিটি রিলেটেড। হ্যাঁ, ইসলামিক ইউনিভার্সিটি আমি 14 নম্বর রাখছি। 15 নম্বর হচ্ছে এনএসটিউ সিএসি, এখানে আমার স্টুডেন্ট পড়তেছে, আমার কয়েকটা স্টুডেন্ট পড়তেছে। মজার ব্যাপার হলো আমার গত বছর এনএসটিউ সিএসি তে আমার স্টুডেন্ট চান্স পেয়েছে, তার আগের বছর চান্স পেয়েছে নোয়াখালীতে। নোয়াখালী সিএসি আমি রিভিউ নিছি, বেশ ভালো। হ্যাঁ, তো তবে একটু সিনিয়রদের একটু ঝামেলা আছে, সত্য কথা যেটা। আমি গত পরশু দিনে হচ্ছে আমি ওর থেকে রিভিউ নিয়েছি, কি অবস্থা তো সিএসসি ডিপার্টমেন্টের। তো হচ্ছে গিয়ে তোমার আছে এগুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র এনএসটিউ তো তা না, এগুলো কিন্তু আসলে তোমার অনেকগুলো ডিপার্টমেন্টে আছে। ইভেন তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ও হচ্ছে আছে, বুয়েটের কথা তো আমি আর নাই বললাম। তো প্রবলেম বলতে আমি কি বুঝাইতেছি, প্রবলেম বলতে বুঝাচ্ছি আসলে ভাইয়া প্রত্যেকটা ভার্সিটিতে তুমি যখন চান্স পাবা, ফার্স্ট ইয়ারের ব্যাপারগুলো একটু ডিফারেন্ট থাকে, মানে সিনিয়ররা হচ্ছে একটু বেশি সিনিয়রিটি ফলাইতে যায়। ঠিক আছে, সিনিয়র একটু বেশি সিনিয়রিটি ফলায়, যে তোমার অতিরিক্ত ভাবে তারা তোমার উপর একটা প্রাধান্য বিস্তার করার চেষ্টা করে থাকে। তো এই যে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করে থাকে, এর ফলে দেখা যায় কিছু ঘটনা ঘটে, সেটা আসলে তোমার মনোভূত হবে না, এরকম কিছু ঘটনা ঘটবেই। এটা অ্যাকচুয়ালি মোটামুটি সব ভার্সিটিতে ঘটে। তোমাকে যদি কোনো ভাইয়া বলে যে আমাদের ভার্সিটি কোনো ধরনের হচ্ছে ইয়া নাই, মানে র্যাগিং এর কথা আমি উচ্চারণ করতেছি না, আমি বলি নাই যে এখানে র্যাগিং আছে, কোনো জায়গায় মানে মোটামুটি র্যাগিং বাংলাদেশে খুব কমে গেছে, তারপরও যে সিনিয়ররা একটু অতিরিক্ত যে ভাব নেয়, সেটা কিন্তু সব ভার্সিটিতে আছে। ঠিক আছে, এখন আমার চোখের মধ্যে যদি বলো, আমি তো এত ভার্সিটি তো আর রিসেন্টলি খোঁজ নেই নাই, তো ধরো এখানে আমার যে স্টুডেন্টের কথা বললাম,
তো সে এরকম রিভিউ দিছিল আর কি। যাই হোক, এটা কিন্তু কোনো প্যারাদায়ক না। তো এরপরে আমি কোশ্চেন করছি কি এতে কি তোর কোনো ঝামেলা হইতেছে? বলছে না ভাইয়া ঝামেলা না, মানে এই আর কি ফার্স্ট ইয়ারের দিকে একটু এরকম হয়, বাট সেকেন্ড ইয়ারের দিকে তুমি নিজে যখন সিনিয়র হয়ে যাবা তখন আর তোমার আর কে কি বলবে, কে কিছুই বলবে না। যাই হোক, এটা ভার্সিটি উঠো তারপরেই বুঝবা। তো এখানে ব্যাপারটা শুধু ও এনএসটি হচ্ছে জাস্ট একটা নাম হিসেবে আমি বললাম, এরকম কিন্তু অন্যান্য ভার্সিটি তো হয়, তুমি সাস্ট বলো, বুয়েট, সব জায়গায় কিন্তু মোটামুটি আছে। যাই হোক, এই ছিল 15 নাম্বার। 16 নাম্বার হচ্ছে JUST, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো হচ্ছে এটা দেখো 11,000 পর্যন্ত চায়। তো তোমরা যারা মানে আমি তো ভিডিওটা বানাচ্ছি 6,000 জন্য, তাই না? এবং তুমি কি এই কটা অ্যাপ্লাই করে তুমি রেখা দিবা না, তুমি হচ্ছে আরো অ্যাপ্লাই করবা। তুমি কি করবা, যদি তোমার পজিশন বেশ ভালো হয়, যেমন 1-2 হাজার হয়ে যায়, তাহলে আল্লাহর নাম নিয়ে এগুলো সব কাটা দাও, এবার সব বাদ। যদি তোমার পজিশন এরকম হয়, যদি তোমার পজিশন যদি এরকম হয় যে 3,000-এর মধ্যে তুমি আসো, তাহলে এই পেজ পুরোটা করে ফেলবা। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু মার্ক করে দিই, যাদের মানে আমি তো 6,000 পর্যন্ত বলছি, তাই না? তো যাদের পজিশন প্রায় প্রায় ধরো 4,000, যাদের পজিশন 4,000, ঠিক আছে, তারা এইগুলোর বাহিরে অ্যাপ্লাই না করলেও চলবে, ঠিক আছে, যাদের পজিশন 4,000-এর ভিতরে আছে, ঠিক আছে। এখন যদি ওভার কনফিডেন্ট হও আর যদি তোমার মনে একটু খুঁতখুত থেকে যায়, তাহলে আমি তোমাদের বলবো এই পেজ পুরোটাই করে ফেললো, ঠিক আছে। যদি তোমার পজিশন 4,000-এর ভিতরে হয়, তুমি শিওর এখান থেকে পাওয়া যাবা। তারপরও হচ্ছে একটু যদি মনে খুঁতখুত থেকে যায়, তাহলে আমি তোমাদেরকে বলবো যে এটা পুরোটাই অ্যাপ্লাই করে ফেলো, বা তুমি চাইলে এতটুকু পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এই যে এতটুকু পর্যন্ত, এই হচ্ছে নোয়াখালীর সিএসসি আগ পর্যন্ত, 15 আগ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। যাদের পজিশন 6,000-এর ভিতরে আসো এবং একটু কনফিডেন্ট, তোমরা 15 পর্যন্ত অ্যাপ্লাই করো, 15টা। আর যাদের একটু মনে খুঁতখুত বেশি, তারা একটা কাজ করবা, তারা হচ্ছে এগুলো অ্যাপ্লাই করে ফেলবা। হ্যাঁ, এগুলাও দিয়ে দিবা। দিলে তো সমস্যা নাই, নীতি দিয়ে রাখতে তো কোনো সমস্যা আছে? তোমার তো টাকা তো বেশি লাগবে না। হ্যাঁ, ভার্সিটি চেঞ্জ হলে তোমার 500 টাকা করে লাগবে, বাট একই ভার্সিটির তুমি যতগুলো ইচ্ছা সাবজেক্ট দিতে পারো, তো দিয়ে রাখলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি বললাম যে এক্সপেকটেশন, যে তুমি পাইয়া যাবা, তুমি 15-র ভিতরে পাইয়া যাবা। হ্যাঁ, তুমি এক্সপেকটেশন রাখবা যে তোমার পজিশন যদি 6,000-এর ভিতরে হয়, তুমি কিন্তু নোয়াখালী সিএসসির আগ পর্যন্ত আমি যতগুলো দেখছি এগুলোর মধ্যে থেকে তুমি কোনোটা না কোনোটা পেয়ে যাবা। তো এই হলো কি আমার কথাবার্তা। আর এগুলো হচ্ছে তোমার রিস্ক ফ্রি থাকার জন্য, এগুলো হচ্ছে রিস্ক ফ্রি থাকার জন্য, ঠিক আছে। যদি তোমার এগুলো কোনোটা না আসে বাই অ্যাক্সিডেন্টলি, তো তখন তুমি এগুলোর থেকে একটা পাওয়া যাবা। সো রিস্ক ফ্রি হিসাবে থাকার জন্য JUST সিএসসি, হাজী দানেশের ট্রিপলি ভালো, বেশ ভালো। তারপর MBSTও সিএসসি, PUST সিএসসি, জাস্ট ট্রিপলও কিন্তু ভালো ভালো আমি রিভিউ পাইছি। আর খুলনা ইউনিভার্সিটি আর্কিটেকচার তো সবাই দেওয়া নাই, যারা দিছো আর কি। তো এই হচ্ছে আমার ওভারঅল একটা কথাবার্তা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। সো 1 থেকে 3 হাজার যারা আসো, 1 থেকে 3 হাজার যারা আসো, তারা তো এখান থেকে এই পাওয়া যাবা। হ্যাঁ, তারপরে হচ্ছে রিস্ক ফ্রি থাকার জন্য তোমরা এই যে 15 লাখ পর্যন্ত কইরা নিও। হ্যাঁ, তাহলে আর 3,000 থেকে 6,000 তোমরা অবশ্যই সব করবা, তোমরা কোনোটাই মিস দিও না। নেক্সট আমরা চলে যাব হচ্ছে যারা কেমিস্ট্রি বা বায়োলজি রিলেটেড পড়তে ইচ্ছুক। তো এখানেও সেম কাহিনী, সাস্ট সবার আগে এসে পড়বে। সাস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে আমি 1 নম্বরে রাখছি, ঠিক আছে। তো এখানে রিভিউ খুবই ভালো, ভার্সিটি অনুযায়ী ভালো, সাবজেক্ট অনুযায়ী ভালো। হ্যাঁ, আর এবং ল্যাব ফ্যাসিলিটিসও বেশ ভালো। তারপর হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ফার্মাসি। ভাই তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির পরে কোন একটা ভার্সিটির কথা বলো, ভাই খুলনা ইউনিভার্সিটি মানে অন্যান্য ভার্সিটির সাথে মানে কম্পেয়ারই করা যাবে না, মানে বেশ ভালো রিভিউ কিন্তু পুরা। এখানে কিন্তু তোমার খুলনা ইউনিভার্সিটি কিন্তু তোমার র্যাগিং বাদ দিয়েও যত ধরনের এই মানে পলিটিক্যাল কালচার এগুলো কিন্তু নাই, ঠিক আছে। সো এখান থেকে একটা ভালো একটা জিনিস, এটাকে আমি 2 নম্বর রাখছি। 3 নম্বরে জগন্নাথ ইউনিভার্সিটি ফার্মাসিকে রাখছি। এটা কিন্তু দেখো বেশ তাড়াতাড়ি কিন্তু আসলে ফিল আপ হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি ফার্মাসিও তোমার বেশ ভালো। তুমি যদি বলো এদেরকে টাক্কা দেওয়ার মতো কারা আছে, ইসলামিক ইউনিভার্সিটিও আছে। হ্যাঁ, মানে বেশ ভালো, এখানে সব কটা কাছাকাছি টাইপের। তারপরে হচ্ছে সাস্টের বিএমবির আছে, বেশ ভালো। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। তো বায়োকেমিস্ট্রি কিন্তু ফিল্ড বাংলাদেশে কিন্তু একটু বেশি, বাংলাদেশে কিন্তু বায়োকেমিস্ট্রির জব কিন্তু বেশ ভালো, ঠিক আছে। ফার্মাসি জব নিয়ে তো আমি কিছুই বললাম না ভাই, ফার্মাসি জব তো অস্থির। হ্যাঁ, এটা ফার্মাসি জব তো সেই। তো ইভেন বায়োকেমিস্ট্রি জবও কিন্তু বাংলাদেশেই সরকারি জব বলো প্রাইভেট জব বলো বেশ ভালো। জেনেটিক নিয়ে যদি বলি, জেনেটিক নিয়ে কিন্তু রিসেন্টলি জব বাড়তেছে, তবে তোমার একটা ভালো হয় যদি তুমি দেশের বাইরে যদি চলে যেতে পারো। তোমার হচ্ছে বিভিন্ন ধরনের পিএইচডি তুমি করবা। হ্যাঁ, তুমি হচ্ছে এই যে এই সাস্ট জিএবি, এটা সবাই যায় না। তুমি যে পিএইচডির জন্য তুমি যদি বাইরে যাও, হ্যাঁ, তুমি হচ্ছে দেশে আবার ব্যাক করলা, বিভিন্ন ধরনের গবেষণা করলা, হ্যাঁ, বিভিন্ন ধরনের জার্নাল তুমি পাবলিশ করলা। তো মানে যারা হচ্ছে একটু গবেষণার প্রতি একটু ইচ্ছুক, তাদের জন্য কিন্তু জেনেটিকটা খুব ভালো হবে। এখন ধরো তোমার পজিশন হচ্ছে 2,000, এখন তোমার জেনেটিক ইচ্ছা, তো তুমি তো ভাই সাস্টে জেনেটিক পাবাই না। তখন তুমি কি পাবা? তখন তুমি খুলনার জেনেটিক পাওয়ার একটা আশা করতে পারো। 2,000
সামথিং থাকবে, তুমি একটু ওয়েটিং এ থাকতে পারো। হ্যাঁ, পাওয়া যাবে ইনশাআল্লাহ, আশা করি। এরপরে যদি তোমার পজিশন যদি 3000 হয়ে থাকে এবং তোমার যদি এই রিলেটেড সাবজেক্ট যদি তোমার পছন্দ হয়, অবশ্যই তুমি জগন্নাথ ইউনিভার্সিটি জেনেটিকটাকে রাখবা। সো এটা 6 নাম্বার গেল, এটা 7 নাম্বার গেল। 8 নাম্বার হচ্ছে অ্যাগ্রো টেকনোলজি। খুলনা ইউনিভার্সিটি অ্যাগ্রো টেকনোলজি বেশি ভালো, কারণ এই সাবজেক্ট আর কোনো জায়গায় নাই। সো এই অ্যাগ্রো টেকনোলজির মধ্যে আসলে অনেকগুলো জিনিস সেক্টর ঢুকে গেছে। অ্যাগ্রো টেকনোলজির মধ্যে তোমার কৃষি রিলেটেড অনেক কিছু ঢুকে গেছে। সো এই জন্য এটারও জব ফিল্ড একটু উন্মুক্ত, মানে অনেক বেশি। তারপর হচ্ছে নোয়াখালীর ফার্মাসিও বেশ ভালো, নোয়াখালী সিএসসি যেরকম ভালো, ফার্মাসিও ভালো। নোয়াখালীতে তোমার ওইদিকে আশেপাশে টিউশনিও আছে মোটামুটি ভালো। এবার আসি জেইউএসটি ফার্মাসি। সো আমরা হচ্ছে 10 নম্বরে চলে আসতেছি। জেইউএসটি ফার্মাসিও কিন্তু বেশ ভালো। 11 নাম্বার হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি জেনেটিককে আমি রাখছি। 12 নাম্বার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ফিশারিজ। এই ফিশারিজ কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরেই কিন্তু খুলনা ইউনিভার্সিটি ফিশারিজটা রিনাউন্ড। 13 নাম্বার হচ্ছে মাইক্রোবায়োলজি, এখানেও সেম, ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজির পরে কিন্তু জগন্নাথে মাইক্রোবায়োলজি কিন্তু রিনাউন্ড। 14 নাম্বার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ফার্মাসি। 15 আমি রাখছি হচ্ছে হাজী দানেশের ডিভিএম। তারপর ডিভিএম কিন্তু অ্যাকচুয়ালি তোমার কৃষির সাবজেক্টের আন্ডারে পড়ছে। তারপর 16 নাম্বার হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অ্যাপ্লাইড নিউট্রিশন। অ্যাপ্লাইড নিউট্রিশনে কিন্তু বাংলাদেশে সরকারি জব আছে। তারপর হচ্ছে এখন হয়েছে কি ভাই, কথা বললে তো সব সাবজেক্ট নিয়ে কথা বলা যায়, এত সাবজেক্ট নিয়ে কিভাবে আমি রিভিউ দিব, কি ধরনের জব আছে, কয়টা প্রাইভেট জব আছে, কি কি কোম্পানি, এগুলো তো আমার পক্ষে বলা সম্ভব না। তো তোমাদের কি করতে হবে ভাই, ইউটিউবে একটু ঘাটারি করতে হবে। আমি যদি সব রিভিউ দিতে যাই আমার পুরো ভিডিও চলে যাবে 3-4 ঘন্টা। তো তোমাকে যে কাজ করতে হবে, তোমাকে জাস্ট হচ্ছে সাবজেক্টের নাম, পাশে ভার্সিটির নাম লিখে সার্চ দিতে হবে, অথবা সাবজেক্টের নাম রিভিউ ইন বাংলাদেশ লিখে তুমি সার্চ দিবা। 17 নাম্বার হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং 18 নাম্বার হচ্ছে আমি বিএসএমএসটি ফার্মাসিকে রাখছি। তো হচ্ছে ফার্মাসির দিক দিয়ে যেগুলো খুবই রিনাউন্ড এগুলোকে আমি উপরে রাখছি, আর বাকিগুলো একটু নিচে রাখছি। তো তোমার পজিশন যদি 3000-এর মধ্যে বা 4000-এর মধ্যে হয়ে থাকে, আমি তোমাদেরকে বলবো তোমরা মোটামুটি ভাবে এই যে খুলনা ফিশারিসের আগ পর্যন্তই পেয়ে যাবা। সো 12 লাখ থেকেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে। বাট রিস্ক ফ্রি থাকার জন্য অবশ্যই পুরো 18টাই অ্যাপ্লাই করে নিবা। এখন আমার কিছু কথাবার্তা, যে ভাইয়া আপনি যেগুলা দিছেন, আমি আরেকটা সিনিয়র ভাইয়াকে আপনার লিস্টটা দেখাইছি, তো উনি তো এইটা বলতেছে, দেখো এরকম অনেক কথা উঠবে, বা এমন হইতে পারে তোমাদেরই কোনো বড় ভাই বা কোনো আপু, তোমার আপন বড় ভাই বা কেউ হয়তো এই ভিডিওটা দেখতেছে, হ্যাঁ, সে হয়তো এখান থেকে পড়াশোনা, এখানে কোনো একটা থেকে সে পড়াশোনা করে ফেলছে বা করবে। তো এখন সে তোমাকে বলবে, ধুরু কোন ভাইয়ের ভিডিও দেখতেছস, ওই মানে এক্সাম্পল হিসেবে বলি, ওই ভাই এইটা আগে দিছে, ওইটা আগে দিছে। এখন দেখো তোমার ভাইয়া আপু যেই সাবজেক্টে পড়ছে তার তো ওইখানে একটা আলাদা একটা টান থাকবে, তাই না? তোমার ভাইয়া আপু ধরো ফর এক্সাম্পল এই সাবজেক্ট থেকে পড়ছে, আমি ধরো এইটাকে কি রাখলাম, জিএনইউ ফার্মাসি নিচে রাখলাম, তখন তার একটু খারাপ লাগতে পারে। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে সেম, ধরো কোন একটা সাবজেক্ট রিভিউ দেখলাম ডিউ ট্রিপলি একবারে তলায় রাখলো, হ্যাঁ, তখন আমার কাছে খারাপ লাগবে। বাট ওই যে বললাম না, তুমি হচ্ছে একটু নিরপেক্ষভাবে যদি চিন্তা করো, তাহলে এরকম একটা লিস্টে পাবা। তুমি মোটামুটি যে কোনো ভাইকে জিজ্ঞাসা করো, এরকম একটা লিস্ট তুমি পাবা। তারপরও আমার কিছু কথা আছে, আমি সাধারণত এরকম লিস্ট দেই না। আমি গত বছর কিন্তু কোনো ধরনের লিস্ট দেই নাই, আমি হচ্ছে লিস্ট দেই নাই ইচ্ছা করে। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, উপকার করতে গিয়ে আরো ধরনের আমি ঝামেলা পড়ি স্টুডেন্টদেরকে। এটা হলো প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন, মানে মেসেঞ্জার ভরে যায়, এত রিপ্লাই কিভাবে দিব ভাই? অলরেডি তো ধরো আমরা অনেকগুলো কাজে নিয়োজিত, ঠিক আছে। তারপর এবার আমি একটু সাহস করে, যে তোমরা যত ইচ্ছা প্রশ্ন আছে, আমি সব পড়ে নিছি, পরে আমি সব একসাথে ভিডিওর মধ্যে উত্তর বলে দিচ্ছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি তোমাদেরকে বলবো যে তোমরা বিভিন্ন গ্রুপে পোস্ট দাও, তোমাদের ব্যাটাস অফ বায়োলজি ফেসবুক গ্রুপ, তারপরে হচ্ছে অন্যান্য যে রিনাউন্ড গ্রুপগুলো আছে, বা তুমি যে ভার্সিটিতে ভর্তি হতে চাও সেটার হেল্পলাইন, যেমন হচ্ছে সাস্ট অ্যাডমিশন হেল্পলাইন, তারপর যে ইউএসটি অ্যাডমিশন হেল্প, এগুলো লিখে ফেসবুকে সার্চ দাও, গ্রুপগুলোতে জয়েন হও, ওই গ্রুপের পোস্টগুলো পড়ো। তুমি নিজে অ্যানোনিমাস, বা তুমি ভালো হয় নিজেই পোস্ট দিলে যে অমুক ভার্সিটিতে কেউ পড়তেছেন কিনা, আমি একটু 5 মিনিট কথা বলবো, এভাবে বলে নিয়ে খুব ভালো হয়, তাদের কাছে তুমি বেস্ট রিভিউ পাবা। কিন্তু কথা হইলো কয়েকজনকে দিবা, এতগুলা ভার্সিটি এতজনকে দিবা, কিছু করার নাই, সব দেওয়া দরকার নেই। যেগুলো তোমার কনফিউশন থাকবে, যেমন এগুলো নিয়ে কোনো কনফিউশন নাই, প্রথম 6-7টা নিয়ে কোনো কনফিউশন নাই, সবাই বলবে এগুলো সেরা। হ্যাঁ, পরের যেগুলো আছে সেগুলো যদি তোমার কোনো কনফিউশন থেকে থাকে, তুমি হচ্ছে ওই ভার্সিটিতে পড়তেছে এমন কারোর সাথে কথা বলো। এবার হচ্ছে একটু ডিসক্লেইমার দিই। ডিসক্লেইমার মানে কি? যা এগুলো বলছি এগুলো কোনো জায়গা থেকে নেওয়া হয় নাই, এটা টোটালি শুধুমাত্র আমার পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে, আমার পার্সোনাল অপিনিয়ন। যখন কেউ তোমাকে বলে দিবে অমুক জিনিসটা তার পার্সোনাল অপিনিয়ন, তখন সেই জিনিসটা যদি কারো ক্ষতির কারণ না হয়ে থাকে সমাজে, তখন কিন্তু তুমি তাকে নিয়ে কিছুই বলতে পারবা না। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, আমি এগুলা দিছি। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো ওইটা কেন আগে দিলেন, এটা কোনো আগে দিন, আমি এটা কোনো রিপ্লাই দিব না, দ্যাটস ইট। এটাই ছিল আমার কথা। আমি একটু বলিনি, আমি ভিডিওটা বানাইছি 3 দিন সময় নিয়ে,
ঘেটে ভালো মতো বিভিন্ন জনের সাথে কথা বলে যে এইটা ভালো হবে নাকি ওইটা ভালো হবে, ফেসবুক বলো, ইউটিউব বলো, গুগল বলো, আমি অনেক জায়গায় খুঁজে তারপরে বানাইছি। আমাকে অনেক অনেক দিন আগে থেকে রিকোয়েস্ট করা হচ্ছে ভাই ভিডিও বানান বানান বানান, বাট আমি বলছি আমি বানাবো, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো মতো বুঝে শুনে বানাবো, ঠাসঠুস বানাই দিব না, যাতে স্টুডেন্টরা যাতে মানে একটু যাতে কনফিউজ না হয়ে যায় বা ভুল পথে যাতে না চলে যায়। তো আমি চেষ্টা করেছি যারা পজিশন 1 থেকে 6,000 মধ্যে আছো তারা কিভাবে একটা সাবজেক্ট চয়েস দিবা সেটাকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিতে। যারা 7,000 আছো তোমরা চাইলেও এটা ফলো করতে পারো, খুব বেশি একটা চেঞ্জ হবে না। হ্যাঁ, 7,000 হইলেও কিন্তু এগুলোই তোমরা দিবা, ঠিক আছে? সো লিখছি 1 থেকে 6,000, 1 থেকে 7,000 যারা আছো বা 8,000 যারা আছো তোমরা চাইলে ফলো করো। কারণ হচ্ছে প্রতি বছর তো আসলে সেম হবে না, কোনো কোনো বছর একটু বেড়েও যেতে পারে। যেমন হচ্ছে ধর জিএনও মাইক্রোবায়োলজি যাবে 4,866, ঠিক আছে? তো এইবার কি 4,866 যাবে? এমনও দিতে পারে এটা 7,000 চলে গেছে। হ্যাঁ, তো যে 7,000 সে তো যদি এটা নাই দেয়, যে রাফি ভাই তো বলে না এটা দিতে আমি দিব। তো 6,000 পর্যন্ত আমি ভিডিওতে বলে দিলাম। 6,000 পর থেকে আবার আরেকটা রেঞ্জ আমি বলে দিব, 15,000 হতে পারে। ধরো 6,000 থেকে 15,000 পর্যন্ত কিভাবে সাবজেক্ট চয়েস দিবে, তো সেটার জন্য আলাদা ভিডিও থাকবে। 15,000 থেকে 25,000 পর্যন্ত কিভাবে দিবে সেটার জন্য আলাদা ভিডিও থাকবে। আর 25,000 প্লাস যারা, তাদের জন্য অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিছি। সো আশা করি পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও এবং ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? তোমাদের কিন্তু এই মানে হচ্ছে ইন্সপায়ারেশন বা যেটাই বলো না কেন, যে সমর্থনটাই কিন্তু আমরা চাই। হ্যাঁ, সো জাস্ট দোয়া করো, ভাইয়ের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।